2024 সাল তো একটা ডিফারেন্ট ইয়ার আমরা এক্সপিরিয়েন্স করলাম। তার যে কন্টিনিউশন সেটা 2025 সালে এখনও আছে। বেসিক্যালি আমরা একটা টাইট মনিটরিং পলিসির মধ্যে দিয়ে যাচ্ছি। কাস্টমারের লিকুইডিটির জায়গা থেকে আমরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সবাই একটু চাপের মধ্যে আছি। ক্রেডিট গ্রোথের যে এক্সপেক্টেড লেভেল সেটাতে আমরা রিচ করতে পারিনি, এবং সেভিংস মোবিলাইজেশনের যে রেশিও বা ডিপোজিট কালেকশনের যে রেশিও সেটাও যেমন একটু কমেছে, সাথে সাথে রিকভারি বা কালেকশনও সেটাও একটু কমেছে। এর বড় রিজন হচ্ছে যে সার্বিক অর্থনীতির যে ব্যবসায়িক পরিস্থিতি যেহেতু আপনার একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং আমরা দেখছি যে যারা ম্যানুফ্যাকচারিং কনসার্ন তাদের প্রোডাকশন ক্যাপাসিটির থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন এখন 35 to 40% লেভেলে চলে আসছে। সঙ্গে সঙ্গে অন্যান্য যে ব্যবসায়িক ট্রেডিং বিজনেস সব কিছুতে একটা নেতিবাচক প্রবণতা আছে। তো সেটারই একটা চাপ আমরা পরিলক্ষিত হচ্ছে, বাট ওভারঅল তার মধ্য দিয়েও আমরা টিকে আছি, কাস্টমারের পাশে আছি, বাট এক্সপেক্টেড লেভেলের যে গ্রোথ সেখানে হয়তো আমরা কিছুটা যেতে পারছি না। বাংলাদেশ ফাইন্যান্স প্রথম আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশে যারা এই ইসলামিক উইংটা লঞ্চ করে। অর্থাৎ এইটা আসলে আর্থিক প্রতিষ্ঠানের উইংয়ের যে মডালিটিটা কী হবে সেটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের পলিসিও ছিল না বিফোর উই গেট দ্য লাইসেন্স। সো উই আর দ্য ফার্স্ট ইনস্টিটিউশন টু স্টার্ট দিস কাইন্ড অফ বিজনেস। সো আমাদের পর কিন্তু আরও কয়েকটা আর্থিক প্রতিষ্ঠানও কিন্তু এই একই পথে হাঁটছে। আমরা সবাই জানি যে বাংলাদেশের যে টোটাল যে ডিপোজিট এবং যে লোন তার প্রায় 25% to 30% লেভেল হচ্ছে আপনার এই শরিয়া ভিত্তিক ব্যাংকের মধ্যে আছে, এবং এটার একটা ক্রমবর্ধমান চাহিদা কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে আছে, কেন এটা একটা ফেথ বেস বিজনেস, এবং যেখানে আপনার পণ্যের বিনিময়টাও আছে, ন্যায্যতা আছে, এবং কাস্টমারের বিজনেস মডেল অনুযায়ী যে ফাইন্যান্সিংটা দরকার সেইটা আছে। সেইটাকে মাথায় রেখে আমরা আরও 3 বছর আগে 2022 সালে বেসিক্যালি এটা লঞ্চ করি। আমরা আমাদের গ্রাজুয়ালি যে জায়গাটা আমাদের লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স নেক্সট 4-5 ইয়ার্সে কমপ্লিটলি ট্রান্সফর্ম করবে ইন্টু এ কমপ্লিট শরিয়া বেস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে। বাট সেইটা করার জন্য যে অভিজ্ঞতাটা দরকার, যে আমরা দেখেছি বাংলাদেশে অনেকগুলো ব্যাংক রাতারাতি আপনার উইন্ডো থেকে তারা সরাসরি পূর্ণাঙ্গ সরিয়ে ব্যবস্থায় গিয়েছে, যাওয়াতে কিন্তু তারা বেশ কিছু জায়গায় তাদের ধাক্কা খেতে হয়েছে। সমস্ত কাস্টমারকে তো একসঙ্গে কনভার্সন আপনি করতে পারবেন না, অ্যাকাউন্টিং সিস্টেমটা ডিফারেন্ট, বিজনেস মডালিটিটা ডিফারেন্ট, ডকুমেন্টেশন প্রসেসটা ডিফারেন্ট। তো সেটার কারণেই আমরা খুব কনসিয়াসলি ডিসিশন নিয়েছি যে আমরা গ্রাজুয়ালি যাব এবং একটা পর্যায়ে আমরা শরিয়া ফুললি কমপ্লায়েন্ট হয়ে যাব। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যে 25% পোর্টফোলিও আমাদের যাতে আগামী 3 বছরের মধ্যে হয়, আমরা সেখানে হয়তো যেতে পারিনি। প্রায় 60 কোটি টাকার উপরে কিন্তু আমাদের একটা পোর্টফোলিও এই সেক্টরে আমরা করে ফেলেছি। শরিয়াতে যে বিষয়গুলো আমরা দেখছি, আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট সেগুলোতে কিন্তু কোনো ধরনের খেলাপি ঋণ নাই। ইভেন আমরা গত 4.5-5 বছরের যে সমস্ত ঋণ দিয়েছি এবং ইনভেস্টমেন্ট করেছি সেখানে কোনো ধরনের খেলাপি আমাদের নাই। এবং আমাদের শরিয়ার যে প্রিন্সিপালটা ছিল যে আমরা শুধুমাত্র একটা প্রোডাক্ট অফারিং না, একটা কমপ্লিট যে প্ল্যাটফর্ম শরিয়া ভিত্তিক, যদি একজন কাস্টমার তার ক্যাপিটাল মার্কেট প্রোডাক্টসটা চান, তার বিনিয়োগের বিভিন্ন বৈচিত্র্যময় বিনিয়োগগুলো তিনি নিতে চান, তাদের সেভিংসের বা সঞ্চয়ের, তার প্রাতিষ্ঠানিক, তার পারিবারিক, তার ওয়াকফ বা তার কোনো ট্রাস্টের, এই পুরো একটা কমপ্লিট সলিউশন নিয়ে আমরা কাজ শুরু করেছি। আমি বলবো যে গ্রোথ আছে এখানে, কিন্তু সেই গ্রোথটা সামগ্রিক যেহেতু 2024 সালে আমরা এই শরিয়া যে ব্যাংকিং সেটা নিয়ে একটু নেতিবাচক প্রচারণা এবং কিছু ঘটনা আমরা দেখেছি, তার একটা সার্বিক ইম্প্যাক্ট আমাদের ইন্ডাস্ট্রিতে আছে। এইটা যদি না হতো, বিশেষ করে আপনারা দেখবেন যে ব্যাংকিং সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ইসলামিক ঘরানার ব্যাংকগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আসলে আমি মনে করি অনেকটা টার্গেটেড করে করা হয়েছে। আপনি খেয়াল করবেন শরিয়া ব্যবসায়ের মেন প্রিন্সিপাল হচ্ছে যিনি আমানত রাখেন তিনি আসলে একটা রিস্ক প্রফিটে শেয়ার করেন।
যে আমি আপনার ওখানে আমানত করলাম, এটার যে মুনাফা হলে আমি তার অংশ পাবো, এটার যদি কোনো লস হয় বা ক্ষতি হয় তারও আমি একটা অংশ পাবো। এইটাকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে কোনো একটা গোষ্ঠী ইসলামিক ব্যাংকগুলোকে তাদের আয়ত্তে নেওয়ার চেষ্টা করেছেন, যাতে ওই রিস্কগুলো তারা আসলে ডিপোজিটের উপরে পাস করে দিতে পারেন, যারা ওইখানে বোর্ডে বসলেন বা শেয়ার হোল্ডার ছিলেন তাদের উপরে যেন না আসে। এরকম একটা পারপাস রেখেই কিন্তু তারা, আপনি দেখবেন যে ওই গোষ্ঠী অন্য কোনো ব্যাংকগুলোর মধ্যে তারা খুব বেশি একটা ঢোকে নাই, তারা এই শরিয়া ভিত্তিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যেই ঢুকেছে। এটাকে আমি কোনো সিস্টেমেটিক রিস্ক বলতে চাই না, এটা হচ্ছে এক ধরনের ডাকাতি। সো ডাকাতি তো আসলে আপনি কোনোভাবে অর্থনৈতিক দিয়ে কজ দিয়ে আপনি কি ডিফাইন করতে সহজে পারবেন না। তো এটা একটা হোঁচট খাওয়া আমাদের, বাট সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক রাইটলি যে সমস্ত ইনিশিয়েটিভ বা মেজার্সগুলো নেওয়ার দরকার সেগুলো নেওয়া শুরু করেছে। বোর্ডের পরিচালনা পরিষদ চেঞ্জ করে দিয়েছে, ব্যবস্থাপনাও অনেক জায়গায় চেঞ্জ করে দিয়েছে, এবং বাকিগুলোকে একটা অডিটের মাধ্যমে এসে একটা প্রসেসের মাধ্যমে এগুলোকে ঠিক করার জন্য কাজ করছে, এবং লিকুইডিটি যে সাপোর্ট সেটাও দিচ্ছে। তো ওটার কিন্তু একটা প্রভাব, এই যে একটা অস্থিরতার মধ্যে কি আছে সেটার প্রভাব আমরাও পেয়েছি। আমাদের এখানেও কাস্টমার টাকা উত্তোলন করেছে নর্মাল সময় থেকে অনেক বেশি, যেহেতু তাদের ইসলামিক ব্যাংকগুলোতে টাকা আটকে গেছে, তখন কিন্তু তারা তাদের যে বাকি সেভিংসটা আমাদের সঙ্গে ছিল সেটা কিন্তু তারা উত্তোলন করেছে। আমি মনে করি এইটা খুব শীঘ্রই আবার ঠিক হয়ে যাবে। এটা ইসলামিক ব্যাংকিংয়ের কোনো সমস্যা না, শরিয়ার কোনো সমস্যা না, এটা হচ্ছে ম্যানেজড ক্রাইম, যেটা আমাদের কান্ট্রির প্রতিটা সেক্টরে হয়েছে। সেটা শুধু অর্থনৈতিক বা ব্যাংকিং না, প্রশাসন থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা শুরু করে স্বাস্থ্য ব্যবস্থা শুরু করে প্রতিটা জায়গাতেই হয়েছে। এখন আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং সেটার পজিটিভ যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমরা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পাবো। এবং এই যে ইমেজ রিবিল্ডিংয়ের যে কাজটা, সেটা আমার মনে হয় যে সেন্ট্রাল ব্যাংক শুরু করেছে। এখানে আমরা যারা আছি আমরাও আপনার কাজ করছি, এবং এই শরিয়া ভিত্তিক প্ল্যাটফর্ম দিয়েই আমরা দেশের বাইরে যারা থাকে তাদের জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসছি। আপনি জানেন যে বাংলাদেশের যে টোটাল প্রায় 1.5 কোটির বেশি লোক বাইরে থাকে, তার 50%ই থাকে কিন্তু আপনার অ্যারাব যে নেশনসগুলো আছে সেখানে। তো এবং এদের ব্যাংকিং সিস্টেম এবং তাদের পছন্দের জায়গায় কিন্তু ইসলামিক ব্যাংকিংটাই বেশি প্রিফার্ড। আমরা বাংলাদেশে শুধুমাত্র আপনার লেনদেন বা রেমিটেন্স আদান প্রদানের সুবিধার বাইরে তাদেরকে আসলে আর কোনো ধরনের সুবিধা আমরা দিতে পারিনি, কিন্তু তাদের পরিবারের জন্য যদি আমাদের ইনকাম জেনারেটিং প্রজেক্টের ব্যবস্থা করতে হয়, তার যে গ্রামে থাকা ভাই বা বাবা বা তার স্ত্রী, তাকে জন্য যদি আমরা একটা খামারের জন্য একটা বিনিয়োগ দিতে পারি, একটা দোকান করার জন্য বিনিয়োগ দিতে পারি, তার যে স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য যেটা তিনি রিটায়ারমেন্টের শেষে করতেন সেটা যদি আমরা 3-4 বছর বিদেশে থাকার পরেই দিতে পারি, তাকে যদি ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসি এবং তার যদি একটা রিটায়ারমেন্ট প্ল্যান থাকে, কারণ এরা 15 বছর 20 বছর দেশের বাইরে কাজ করার পরে দেশে ফেরত এসে কিন্তু বেকার হয়ে যায়, তাদেরকে যদি একটা রিটায়ারমেন্ট প্ল্যাটফর্ম আমরা দিতে পারি, তাহলে কিন্তু এই যে একটা বিশাল জনসংখ্যা 70-75 লক্ষ শুধুমাত্র অ্যারাব কান্ট্রিগুলোতে আছে, তাদেরকে কিন্তু আমরা তাদের 100% রেমিটেন্সটা ফর্মাল ওয়েতে আনা এবং তাদেরকে অন্যান্য আর্থিক সুবিধা যেটা আমরা একটা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে দিতে পারি, যে কৃষি বিনিয়োগ, এসএমইতে বিনিয়োগ, তার বাড়ি করার জায়গাটা, তাকে ইন্স্যুরেন্সের সুবিধা, তার রিটায়ারমেন্ট প্ল্যান, তাহলে কিন্তু আমরা একটা বড় অংশ রেমিটেন্স যেমন এই দেশে ফেরত আসবে, একটা বড় একটা জনসংখ্যাকে ইসলামিক ব্যাংকিংয়ের মধ্যে নিয়ে আসতে পারবো। সেটা আমাদের এনবিএফআই বলেন আর আর্থিক প্রতিষ্ঠান ফাইন্যান্স কোম্পানিজ বলেন, তাদের ইসলামিক ব্যাংকিংয়ের যে প্রসপেক্ট, সেই প্রসপেক্টকে আমরা রিচ করতে পারবো। ইসলামিক ব্যাংকিংয়ের বেসিক যে প্রিন্সিপালটা, যে আপনি ফাইন্যান্সিং করছেন একটা প্রোডাক্ট পারচেজ করার জন্য, একটা মেশিনারি পারচেজ করার জন্য, এবং সেখানে ইউটিলাইজেশন অফ দ্য মানি 100% এনশিওর করা হয়। এবং আপনি পৃথিবীর যে সমস্ত দেশে ইসলামিক ব্যাংকিং সিস্টেমটা আছে, আপনি দেখেন যে 2020-21 সালে কোভিডে তারা সবচেয়ে বেশি কম শকড হয়েছেন। আমাদের দেশে যে পার্টিকুলারলি আর্থিক প্রতিষ্ঠানের যে খেলাপি ঋণের মূল কারণ, যেটা হচ্ছে গভর্নেন্স, যে লোনটা নিয়েছে যে পারপাজে, সে পারপাজে ব্যবহার হয়নি, অথবা অনেকটা কাগজে প্রতিষ্ঠানকে লোন দেওয়া হয়েছে। এই যে সুশাসনের অভাবে যে খেলাপি ঋণের একটা বড় পাহাড় সমান অংশ আর্থিক প্রতিষ্ঠানে হয়েছে, তার থেকে বেরোনোর জন্য কিন্তু এই ইসলামিক ব্যাংকিং একটা বিরাট আকারে হেল্প করবে।
এবং আর্থিক প্রতিষ্ঠানকে সবসময় খুঁজে নিতে হবে যে ব্যাংক যেখানে আপনার অপারেট করছে না, এই নিশটা যদি আমরা খুঁজে ডিফারেন্ট বিজনেস মডেলটা তৈরি করতে না পারি, তাহলে ব্যাংকের সঙ্গে একই ধরনের ব্যবসার মডেল করে কিন্তু কম্পিটিশনে টিকা যাবে না। ঠিক সেইটাকে মাথায় রেখে, এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন, ওনার ইচ্ছা ছিল ইসলামিক ব্যাংকিংটা আমাদের আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে করবেন। তো সেটা আমরা একটু দেরি করে হলেও শুরু করেছি, কিন্তু সেই শুরুটা আমরা একবারে ডে ওয়ানে কনভার্সনে না যেয়ে এক্সপিরিয়েন্সগুলো নিয়ে, সেই এক্সপিরিয়েন্স থেকে যে আমাদের দুর্বলতাগুলো আছে সেগুলোকে কিভাবে ওভারকাম করা যায়, এবং আর কোন কোন জায়গায় কাস্টমারের অ্যাকচুয়াল ডিমান্ড আছে এবং সক্ষমতা আছে, সেইটাকে সাজায় রেখে যদি একটা গ্রাজুয়াল জার্নি হয়, আমার কাছে মনে হয় সেটা বেস্ট অ্যাপ্রোচ। তাহলে আমার এক্সিস্টিং যে পোর্টফোলিও আছে সেটাকে জোর করে ওভারনাইট ইসলামিকে কনভার্ট না করে, বরঞ্চ সেগুলোকে আস্তে আস্তে গ্রাজুয়ালি যেগুলো চলে যাওয়া সেটাকে কমপ্লিটলি চলে যাওয়া, যার সঙ্গে নতুন করে ব্যবসা করা, সেটা ইসলামিকে নিয়ে যাওয়া। সেই যাত্রা থেকে আসলে আমাদের এইখানে আসা। ঢাকার বাইরে যে সকল কাস্টমার ডিস্ট্রিক্ট লেভেলে, তাদের প্রথম প্রিফারেন্স হচ্ছে আপনার শরিয়া ভিত্তিক প্রোডাক্ট। এবং যারা দেশের বাইরে থাকে, আমি বললাম যে এই প্রায় 1.5 কোটি লোক, তাদের একটা বেশিরভাগ অংশের শরিয়া ভিত্তিক প্রোডাক্টের উপরে আপনার আগ্রহ অনেক বেশি। এবং আমি অ্যাজ এ ইনস্টিটিউশন হিসাবে মনে করি যে আপনি যখন শরিয়া ভিত্তিক সত্যিকার শরিয়ার মধ্য দিয়ে কাস্টমারকে প্রোডাক্ট অফার করছেন, সেখানে যেমন স্বচ্ছতা অনেক বেশি এবং বিজনেসে লস হওয়ার ঝুঁকিটা তত কম। যেহেতু আপনি পারপাস বেস ফাইন্যান্সিং করছেন, প্রোডাক্ট বেস ফাইন্যান্সিং করছেন, কাস্টমারের ক্যাশ ফ্লো অনুযায়ী আপনি ফাইন্যান্সিং করছেন, সেইখানে আপনার রিকভারি রেশিওটা অনেক বেটার থাকবে। এবং কাস্টমারও ওখানে জানে যে তার ঠকার চান্সটা ওখানে নাই, এবং তার যে বিনিয়োগের উপরে যে একটা চুক্তি হয়েছে, আপনি দেখেন যে এই যে ইন্টারেস্ট রেট বেড়েছে কিন্তু লাস্ট 2-3 ইয়ার্সে, কিন্তু আমাদের সঙ্গে যারা পণ্যর ভিত্তিতে প্রোডাক্টটা নিয়েছে, আমরা যেটাকে বলি যে মুরাবাহা, সেখানে কিন্তু আমরা তাদের কিন্তু কোনো ধরনের প্রাইস বাড়িয়ে নিই। অর্থাৎ 100 টাকা এই প্রোডাক্টটা ওনার কাছে আমরা 90 টাকা কিনে 100 টাকা বিক্রি করে দিয়েছি। উনি আসলে আমাকে 2 বছরের মধ্যে টাকাটা ফেরত দিবে। এই জিনিসটা তো বিক্রি হয়ে গেছে, আমি তো আর 100 টাকার প্রোডাক্টে তাকে আর 110 টাকা বলতে পারছি না। তো কাস্টমারের জন্য দেখেন যে বিজনেস প্ল্যান করে তার পেমেন্ট শিডিউল করে কিন্তু এটাকে পেমেন্ট করার জন্য অনেক বেটার। তো কাস্টমার ডেফিনেটলি এটাই চুজ করবে যে আমি এই প্রোডাক্টটা 100 টাকা কিনেছি, আগামী 2 বছরে এটা ফেরত দিব। সো এই সমস্ত জায়গায় আমরা দেখেছি যে যারা আরও ঢাকার বাইরে, তারাও মনে করে যে তাদের জন্য বোধহয় এই শরিয়া ভিত্তিক আর্থিক যে সেবা, সেটা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি ন্যায্যতা এনশিওর করে, এবং তার যে বিভিন্ন ধরনের চাহিদা আছে সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।